This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। এখন ঠোঁটকাটা মানেই আমি রাজা চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনাদের ছাতা, রেনকোট সমস্ত কিছু ঠিকঠাক রেখেছেন তো? ঘরদোরের হাল দেখে নিয়েছেন? এলাকার জল বেরোনোর রাস্তা মানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটা ঠিক আছে তো? নদী বাঁধের হাল কেমন? আপনার এলাকায় নদী বাঁধ আছে? পাহাড়েও কিন্তু ধসের ভয় থাকছে, কারণ বাংলার দুয়ারে এখন কয়েকদিন দুর্যোগ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা, আর তার ধাক্কা লাগতে পারে আজ থেকেই। বিগ বলে দেখুন। বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেই কারণে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আসল খেল শুরু হবে আগামীকাল থেকে, মানে আবহাওয়ার খেল শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় জেনে নিন, আপনার কাজে আসবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে। এটা কিন্তু অতি ভারী বৃষ্টি বললাম। কাল ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় থাকছে? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এবং 2 দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের আশঙ্কাও থাকছে। বৃহস্পতি এবং শুক্রবার ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলোয় ঝড়ের পূর্বাভাস না থাকলেও অমাবস্যার কোটালের জেরে নদী এবং সমুদ্রের জলস্তর বাড়বে, ফলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে সুন্দরবনের উপকূল এলাকায়, ইতিমধ্যে গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ এবং পাথর প্রতিমা এলাকায় কিন্তু নদী এবং সমুদ্রের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধের উপর। আমি দেখানোর চেষ্টা করব একেবারে বেহাল বাঁধ। জোয়ারের জেরে কিন্তু জল একেবারে বাঁধের কানায় কানায় ধসতে শুরু করেছে। বাঁধের মাটি, শালবল্লা বাঁশের খুঁটি দিয়ে যে বাঁধ কয়েক মাস আগে মেরামত করা হয়েছিল তা একেবারেই ধস নিতে শুরু করেছে। যদি জলোচ্ছ্বাস দেখা দেয় তবে এই বাঁধ উপচে লোকালয়ে জল ঢুকে আবারও ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন এলাকার বাসিন্দারা। ডুববে চাষের জমি এবং বাড়িঘর ভেঙে পড়তে পারে, ফলে আতঙ্কে দিন গুনতে শুরু করেছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা। আগামী 3 দিন সমুদ্র উত্তাল থাকবে। দুর্যোগ কালকেই শেষ নয়। পরশু শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবং আপনার আলিপুরদুয়ারে আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অতি তীব্র বৃষ্টি যেটাকে বলা হয়, না মোর দ্যান 20 সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। দুর্যোগ, প্রবল দুর্যোগের পূর্বাভাস। শুক্রবার আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায়
200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভাবুন, একটা জায়গায় 200 মিলিমিটারের মধ্যে বৃষ্টি হতে পারে, 200 মিলিমিটার পর্যন্ত। এটা বিশাল, এটা বিরাট মাপ একটা। ঠিক তার মাঝেই কাল আলিপুরদুয়ারে ঝড় উঠবে, রাজনীতির ঝড়। आज तक जिसे हमें प्रॉक्सी वॉर कहते थे, 6 मई के बाद जो दृश्य देखे गए, इसे प्रॉक्सी वॉर कहने की गलती नहीं कर सकते। आतंकवादियों ने जो कुछ किया, क्या भारत चुप बैठ सकता है? क्या मोदी चुप बैठ सकता है? जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा तो उसका भी मिटना तय हो जाता है। आतंकवादी गतिविधि ये प्रॉक्सी वॉर नहीं है, ये आपकी सोची समझी युद्ध की रणनीति है। आप वॉर ही कर रहे हैं। आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। आतंकवादियों ने 140 करोड़ भारतीयों को चुनौती दी थी, इसलिए मोदी ने वही किया जिसके लिए आपने मुझे प्रधान सेवक की जिम्मेदारी दी। हम अपने पड़ोसियों का भी सुख चाहते हैं, लेकिन जब बार बार हमारे सामर्थ्य को ललकारा जाए तो उसका जवाब भी वैसे ही मिलेगा। पाकिस्तान के नागरिकों, खास करके वहां के बच्चे, ये मोदी की बात कान खोल करके सुन लो। ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है। पाकिस्तान एक बात भूल गया, मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गर्म सिंदूर बह रहा है। रोटी खाओ वरना मेरी गोली तो है ही। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। এইটা হচ্ছে এখন দেশের পালস। এই আবহে আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আজকে তার আসার কথা নিশ্চিত করে জানিয়েছেন, মানে কনফার্ম করেছেন। অপারেশন সিন্দুরের পর পূর্ব ভারতে বা পূর্ব সীমায় প্রধানমন্ত্রীজির এটি প্রথম সফর। আগামীকাল নরেন্দ্র মোদীর এই প্যারেড গ্রাউন্ডে সভা রয়েছে। জনসভার পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের কিছু সূচনা করবেন এবং শিলান্যাসও করবেন। তিনি যে স্থানে এই জনসভা করবেন সেই স্থানের ভূকৌশলগত অবস্থান পূর্ব সীমায় আপনাদের নিশ্চিতভাবে গোচরে রয়েছে। ভোট এলেই এরা একটু বেশি আসেন কোনোভাবে ভোট, একটা কোনো ভোটের কথা শোনা গেলেও দেখবেন এদের যাতায়াত বাড়ছে। তো বলতে হবে যে নিরাপত্তার ল্যাপস, বাকি অ্যাকশন বোঝা গেল, কিন্তু কার দায়িত্ব ছিল? কেন বৈশারণে নিরাপত্তা রক্ষীরা ছিল না? কেন এতদিন পর 1 মাস হয়ে গেছে 6 জন জঙ্গি তাদের আজও পর্যন্ত খুঁজে বার করা গেল না? কৈফিয়ত প্রধানমন্ত্রীর আগামীকাল দেওয়া উচিত। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, আর জামাই ষষ্ঠীর আগের রাতে কলকাতায় এসে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন, কিন্তু খালি হাতে আসবেন কেন? বাংলার বকেয়া টাকা দিয়ে তারপর কথা বলতে আসুন। কোন মুখে বক্তৃতার মঞ্চে উঠবেন, কোন মুখে মাইকের সামনে দাঁড়াবেন? শুধু কথার জাগলারি, আবেগে সুশ্রুড়ি। টাকা, বকেয়া, বাংলার অধিকার, বাংলার সম্মান সেগুলো নেই, শুধু বক্তৃতা করতে আসবেন। ক্রমশ বিধানসভা ভোটের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা। আবার উল্টো দিক থেকে বলতে পারেন বিধানসভা ভোট বাংলার দিকে এক পা করে এগিয়ে আসছে। এই রকম আবহে আমরা বলছি ভোটের বাংলায় জোড়া ঝড়। পরপর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়া ধাক্কায় তৃণমূল কি বেসামাল হয়ে পড়বে, নাকি পাল্টা স্ট্র্যাটেজি সাজাচ্ছে বাংলার শাসক দল? কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন বাংলার বঞ্চনা নিয়ে। তিনি প্রশ্ন তুলছেন বাংলার বকেয়া কোথায় গেল। আর মোদির সফরের ঠিক আগের দিন তৃণমূল ভিডিও প্রকাশ করলো। বিষয় কি? বিষয় আলিপুরদুয়ারের উন্নয়ন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মান উন্নয়ন 9,31,00,000 টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7,17,00,000 টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মান উন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3,15,00,000 টাকা। কালচিনি ব্লকে হামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ 2,66,00,000 টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুন নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2,02,00,000 টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সবকিছুই করা হলো। তার মানে উন্নয়নের অস্ত্রেই মোকাবিলা করতে চাইছে তৃণমূল। আসলে অপারেশন সিঁদুরের পর তৃণমূলকে না একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটতে হচ্ছে। একটু যদি ভুলচুক হয়ে যায় তাহলে গায়ে লেগে যাবে দেশ বিরোধী তকমা। Trinamool Congress will stand with the center shoulder to shoulder. We are fully with the government. रोटी खाओ वरना मेरी गोली तो है ही। उधर से गोली चलेगा तो उधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल। Pakistan should be taught the lesson in the language they understand, and India carried out those airstrikes. I would like all of you to give a great round of applause for Indian Air Forces. শুনছেন বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় প্রধানমন্ত্রীর যে সুর প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছেন সেই সুরটাই আপনাদের আমরা শোনালাম, আমরাও তাই শুনতে পাচ্ছি। মানে একেবারে জেরক্স, যেন যা প্রধানমন্ত্রী বলেছিলেন গুলি চালালে গোলা, অভিষেকবাবুও বিদেশে গিয়ে ঠিক তাই বলছেন। কিন্তু চাপ, বড্ড চাপ এটা, কারণ দেশ আছে তো, রাজ্য আছে তো, সেই চাপটাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর রাখতে পারলেন না, তার মুখ দিয়ে বেরিয়ে গেল ফটাস করে। এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন, আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যার যেরকম অভ্যেস, তৃণমূলে চুরি করা অভ্যেস, বালি চুরি করে, গরু পাচার করে, কয়লা পাচার করে, তো সে তো অন্যকে ভাববে সেই চুরি বেচতেই এসছে। তো বেচা অভ্যেস যখন ওদের, যা পারলে গোটা রাজ্যটাকে বেচে দিত। এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। সামনে ভোটের কারণে এসছেন, কিন্তু সিঁদুর বিক্রি যদি বলেন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন ওদের সিঁদুর বিক্রি, তাহলে সেই সিঁদুর বিক্রির এজেন্সি নিয়ে সারা দেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন, তার নাম তো অভিষেক ব্যানার্জি। রোজ তোর কাগজে দেখা যাচ্ছে তিনি সিঁদুর বেচার কোট আনকোট, তার এজেন্সি নিয়েছেন। रोटी खाओ वरना मेरी गोली तो है ही। उधर से गोली चलेगा तो उधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल। এটা কিন্তু এক ধরনের ধর্মসংকট, জানেন তো। বিদেশে গিয়ে দেশের কথা বলতে হবে, দেশের শৌর্যের কথা বলতে হবে। সেনার শৌর্যের কথা বলা মানে তো সরকারের শৌর্যের কথা বলা অবশ্যই, কারণ সেনা আর সরকার কোথায় আলাদা, নির্দেশটা তো সরকার দেয়। সেনা কখন পাল্টা প্রত্যাঘাত হবে পাকিস্তানে সেই দিনক্ষণ স্থির করেছিল, হয়তো স্ট্র্যাটেজি ঠিক করেছিল।
কিন্তু ডিসিশন মেকিং, পলিসি মেকিং সেটা কে করে? সেটা তো যারা সরকারের একেবারে মাথায় বসে থাকা কুশীলব তারাই করেন। সুতরাং দেশের গৌরব যখন বাইরে গিয়ে তৃণমূলের নেতারা গাইবেন, তখন সরকারের গৌরব গাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেশে ঘরের মধ্যে একটা অন্য লড়াই আছে, সেখানে গদগদ হয়ে পড়লে চলবে না। উদয়নবাবু একটা কথা বলছেন, আমরা শুনলাম তৃণমূলের যিনি শীর্ষ নেতা তার গলায় বিদেশে আর এক রকম কথা। এইখানেই কোথাও একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই জন্যই বলছিলাম একটু ফাইন টিউনিং করতে হবে। দেখুন, কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়েন না অধীর চৌধুরীও। आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। सामने निर्वाचन ताई ऑपरेशन सिंदूर ढोल এখন বেজেই যাবে। मोदी यहाँ सीना तान कर खड़ा है। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি, কারা করেছে, আবার আরেকদিকে বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি। কোনটা বিশ্বাস করবো? रोटी खाओ वरना मेरी गोली तो है ही। এই ধরনের ফিল্মি ডায়লগ जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है? আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায়, সিনেমার পর্দায় দেখছি না, যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে, এটুকু বলতে পারি। এহেন অধীর চৌধুরীও কিন্তু উদয়ন গুহর পাশে নেই। উদয়ন তার কথার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তার পাশে তার দলই নেই। ব্যবসা করার কথা বলছেন, মানে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। উদয়ন গুহ আমাদের বর্ষিয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি। খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। मोदी की नसों में गरम सिंदूर बह रहा है। এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। অপারেশন সিঁদুরের ধাক্কায় এবং তারপর নরেন্দ্র মোদী যেভাবে ঝোড়ো প্রচার শুরু করেছেন, তাতে তৃণমূল যে খানিকটা বিপাকে সেটা বুঝিয়ে দিয়েছেন প্রবীণ মন্ত্রী উদয়ন গুহ। তাদের অস্বস্তি হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে সেজন্য তৃণমূল অন্য কৌশল নিতে চাইছে। মোদির সুরে সুর মিলিয়ে বিদেশের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গুলির বদলে গোলা ছুটবে। মমতা বলছেন তৃণমূল সরকারের পাশে, অর্থাৎ তৃণমূল কেন্দ্রের সরকারের পাশে। একই সঙ্গে দাবি তুলছেন সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে ডাকা হোক সংসদের বিশেষ অধিবেশন, পার্লামেন্টের বিশেষ সেশন। এর মধ্যেই তৃণমূল সংসদীয় দল লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন জানিয়ে দিয়েছে। 1971-এ তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু সর্বদলীয় একটি বিশেষ অধিবেশন ডেকেই আলোচনা করেছিলেন যুদ্ধের পরে। আবার 2001-এ সংসদে হামলার পরেও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিও এইভাবেই বিশেষ অধিবেশন ডেকে সেখানে আলোচনা করেছিলেন ভয়ঙ্কর এই আক্রমণের বিরুদ্ধে সকলের মতামত নিতে। এবারেও আমরা বিশেষ অধিবেশনের দাবি জানাচ্ছি। তৃণমূল সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশন ডাকার ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধটা যে হয়েছে তখন সর্বতোভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের, পাকিস্তানের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে ছিলাম। কাঁধে কাঁধ মিলিয়ে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি। কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে, সৈন্যের আত্মত্যাগ না দেখে, দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ভারতের নীতি নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেগুলো আপনারা দেখবেন, অপেক্ষা করুন, পিকচার আবি বাকি হ্যায়।
প্রথম রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা দাবি তুলেছিল যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে কাশ্মীর কাণ্ড নিয়ে, পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনা হোক। সেই সময় তৃণমূল নেতৃত্ব তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। অনেকদিন পর তাদের মনে হয়েছে এবার একটু তেড়ে ফুলে না উঠলে আমরা যে বিজেপিকে রক্ষা করতে চাইছি তা প্রমাণ হয়ে যাবে। তাই আবার লোক দেখানো, নাটক দেখানো, বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠছে। এটা তৃণমূলের দ্বিচারিতা ভিন্ন, আর কিছু নয় বলে আমি মনে করি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।